না রে হুম না, হুম না রে হুম না, জোরে চলো হুম না, ঘরের পথে হুম না, আরো জোরে। এবার গৌরীকুণ্ডের ভ্রমণ সেরে বাড়ির পথে রওনা দিয়েছি। বহুদিনের ইচ্ছে ছিল পশ্চিমটা ঘুরে দেখা, অবশেষে সেই সব পূর্ণ হলো। ইচ্ছে ছিল আরো কিছুদিন কাটিয়ে আসি, কিন্তু এদিকে যে আবার আমার বোন সদুর বিয়ে। বাড়ির বড় ছেলে হিসেবে আমার থাকাটা একটা কর্তব্যের মধ্যে পড়ে। এমনিতেই বিশাল জমিদারি দেখাশোনার ভার মেজ ভাই আর নায়েব কাকার উপর, এবার না ফিরলেই নয়। হঠাৎ অনুভব হলো পালকিতে একটা প্রবল ঝাঁকুনি। হঠাৎ সবকিছু স্তব্ধ হয়ে গেল। এ কি হলো? পালকি থামালে কেন? বেয়ারা, বেয়ারা, পালকি থামালে কেন? আশ্চর্য, কারোর যে কোনো সারা শব্দ নেই দেখছি। পালকির থেকে বেরোতেই দেখলাম এ তো গহীন অরণ্যের ভিতরকার কোনো পথ। নিশ্ছিদ্র অন্ধকার চারপাশ, আশপাশে কাক পক্ষী পর্যন্ত চোখে পড়ল না। বেয়ারাগুলো গেল কোথায়? এদিকে জঙ্গলের ভেতর বেশ একটা ঝোড়ো হাওয়া বইছে। আমার বুকটা দুরু দুরু করে কাঁপছে। দৈবাত চোখে পড়ল কতগুলো আলো। আলোগুলো এদিকে এগিয়ে আসছে ক্রমশ। কাছে আসতেই বুঝলাম ও তো আলো নয়, মশাল হাতে ক্ষিপ্র গতিতে এগিয়ে আসছে অস্পষ্ট কিছু অবয়ব। বুঝলাম নিঘাত আমি কোনো ডাকাতের দলের খপ্পরে পড়তে চলেছি। অবস্থা বেগতিক বুঝেই ওরা তাহলে চম্পট দিয়েছে। উপায় না দেখে পকেটের ছুরিটা চেপে ধরলাম। তারপর সময় যত গড়ালো ওরা যেন গহীন অরণ্যের মধ্যে কোথায় মিশে গেল। দাদা বাবু, আপনি ঠিক আছেন তো দাদা বাবু? কোথায় ছিলে তোমরা? আমাকে ফেলে রেখে কোথায় পালিয়েছিলে? অপরাধ মাফ করবেন কর্তা বাবু, পালাইনি। কিছুক্ষণ আগে সে কি ঝড় উঠলো, চোখে কিচ্ছুটি দেখা যায় না, তাই এই গাছের তলায় দাঁড়িয়ে ছিলাম। ব্যাপারটা যদিও আমার কাছে অদ্ভুত ঠেকেছিল, তাই আর বিশেষ কথা বাড়ালুম না। প্রাণে বেঁচেছি এই ঢের। ঠিক আছে ঠিক আছে, এখন বিলম্ব না করে তাড়াতাড়ি চলো, অনেকটা পথ, ওদিকে সবাই চিন্তা করবে। বাড়ির সামনে পৌঁছে অবাক হয়ে তাকিয়ে রইলাম। সারা বাড়ি হাজার হাজার ফুলের মালায় সেজে উঠেছে। জমিদার আদিত্য নারায়ণের একমাত্র কন্যার বিয়ে বলে কথা। আর আপনার চিন্তা নেই বাবা, আমি এসে পড়েছি, এবার সব দায়িত্ব আমার। আসো আসো, চিন্তা তো তোমাকেই নিয়ে। চারিদিকে যে উদ্ভট পরিস্থিতি, তার মাঝে তুমি আজ এত মাস বাড়ির বাইরে। এবার নিশ্চিন্তে থাকুন, আমি সব দেখে নিচ্ছি। নকুর, এই নকুর। আগে দাদা বাবু। ওদিকের ব্যবস্থা সব ঠিক আছে তো? যে আগে আমিষ নিরামিষ মিলিয়ে প্রায় 150 পদ হচ্ছে দাদা বাবু। তা বাদেও সাহেব সুবোধের জন্য রয়েছে আলাদা পদ। ছানার পোলাও, চিংড়ির বাহারি পোলাও, মটন ক্রিকেট পোলাও, ডিমের টিকলি পোলাও। এছাড়াও নিরামিষের মধ্যে বিশেষ পদ হলো ফুলকপির মিষ্টি মুখ, বাঁধাকপির বুক ধরপড়ি, ছানার রসদড়ি। আরে আরে থাম থাম, খাবারের ফিরিস্তি পরে বলিস, আগে ফর্দ মিলিয়ে শিগগির বাজারগুলো সেরে আন, নইলে এত লোকের সামনে মাথা কাটা যাবে। আগে কর্তা যেতেছি। এত ব্যস্ততার মধ্যে সদুটার সাথে কথাই হয়নি। সন্ধে বাড়ির মহিলা মহলে প্রবেশ করলাম। ও অভিমান করে বসে আছে। এই দেখ সদু কে এসেছে। ওকে চলে যেতে বলো মালতী দিদি, এতক্ষণে ওর আসবার সময় হয়েছে। আরে না রে পাগলি, দুপুরে এসছি, তোর বিয়ের জোগাড় যন্ত্র করতে গিয়েই তো সময় পেলাম না। না বড়দাদা, এটা তুমি ঠিক করনি আমার সাথে। এমনিতেই তুমি কতদিন বাড়ির বাইরে ছিলে বলো তো। সদু, এত রাগ মেয়েদের ভালো না। দেখ তোর জন্য কত সারিয়েছে, জামদানি, বুমকাই, বেনারসি, আহা গয়নার কলকাগুলি দেখ। রাখো না মালতী দি, ওসব পরে হবে। না না, দেখতে হবে না? আমাদের সদুকে কেমন মানায়। কেন মানাবে না? আমাদের সদুকে কি কম সুন্দর দেখতে? দূর, কি যে বলিস না বিনি। এ কি সর্বনেশে কথা। এবার কি হবে? এ তো মহা বিপাকে পড়া গেল।
শেষ মুহূর্তে একেবারে পথে বসিয়ে দিল দেখছি। হঠাৎ নিচে একটা হৈহট্টগোল শুনতে পেয়ে ছুটতে গেলাম। কি হয়েছে গো? সর্বনাশ হয়েছে মেজদাদা বাবু। বিয়ের জন্য যে রাধুনি ঠাকুরকে বরাত দেওয়া হয়েছিল সে এখন রাত দিয়ে আসবে না কইছে। বলো কি? কেন? এই বাড়িতে ইংরেজ আসবে না, তাই ইংরেজদের জন্য ওরা রাঁধবে না। সব স্বদেশী করছে গো, স্বদেশী। হঠাৎ করে দেখি একটা উটকো লোক দরজা ঠেলে সদর দিয়ে সোজা ঢুকিয়ে এলো। পরনে নোংরা শতচ্ছিন্ন ধুতি, কোমরে গামছা, গলায় খুনশির মালা। আমরা থাকতে চিন্তা কি? সব রান্না রেঁধে বেড়ে অতিথিদের যত্ন করে খাইয়ে দেব। কর্তাবাবু, আপনি নিশ্চিন্তে থাকুন। কে আপনি? এইভাবে ঘরের ভেতর ঢুকে এলেন, আর আমাদের বাড়ির সমস্যার কথা আপনি জানলেন কিভাবে? আগে আগে আমি অন্নদা, জমিদার আদিত্যনারায়ণের একমাত্র কন্যার বিয়েতে রান্নার ঠাকুর আসবে না, এ তো 3 পাড়া গায়ের লোক জানে। সেখান থেকেই খবর পেয়ে এলুম। তো আপনি একা এত রাঁধতে পারবেন তো? আলবাত পারবো। একা কেন? এই তো আমার সঙ্গীর সাথে সব রয়েছে। ছোপ ধরা হলুদ দাঁতে দেতো হাসি হেসে লোকটা বলল, আপনারা নিশ্চিন্ত হয়ে যান দাদাবাবু, কর্তাবাবু, এসব আমাদের ভাই হাতের কামাল। এইভাবে পাচক ঠাকুর অন্নদা আমাদের যেন হাঁপ ছেড়ে বাঁচালো। বিয়ের দিনও চলে এলো। নহবতের সুর আর ফুলের গন্ধে ভরপুর হয়ে উঠল বিবাহ বাসর। ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম সব ব্যবস্থা ঠিক আছে কিনা। ম্যাজিস্ট্রেট সাহেব ও তার পরিবারকেও নিমন্ত্রণ করা হয়েছে, অতএব ব্যবস্থার যেন কোনো ত্রুটি না হয়। রান্নার দিকে একবার যেতে গিয়ে চোখে পড়ল মনোহর বাবু এদিকে এগিয়ে আসছে। ফিনফিনে তসরের পাঞ্জাবি আর ধুতিতে তার নধরকান্তির দেহটি বেশ লাগছে। মনোহর বাবু আমাদের আশপাশের একজন গণিমানী ব্যক্তি। তা বলি, বিবাহের লগ্ন কখন? রাত্রে, এই বরযাত্রী এলো বলে। আসলে রান্নার যা সুবাস ছেড়েছে, তাই ভাবলাম একটু চেকে আসি কি ঠিকঠাক হচ্ছে কিনা ওদিকে। আসলে অনেক গণিমানী ব্যক্তি আসবে তুমি বললে। হ্যাঁ হ্যাঁ, ওদিকটার দায়িত্ব তাহলে আপনি নিন, আমি তবে অন্য দিকটা দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাত 8টার সময় প্যান্ডেলের সামনে একটা পেল্লাই মোটর থামলো। আপনি এসে পড়েছেন লিটন সাহেব? ইয়েস, আমি আসিয়া পড়িয়াছি। আপনার বোনের বিয়ে আর আমি আসিবে না? আমরা ধন্য লিটন সাহেব, দয়া করে আমাদের আতিথেয়তা গ্রহণ করুন। ওই দেখ ম্যাজিস্ট্রেট সাহেব এসছে। হ্যাঁ, বড় লোকের বিয়ে আসবে না, ওদের ব্যাপার সেপারই আলাদা। চল খেয়ে আসি। বিবাহ বাসরের মধ্যমণি হয়ে আছেন ম্যাজিস্ট্রেট সাহেব। বাড়ির সকলে ওনাকে নিয়ে মেতে আছে। বর আসতেও আর খুব বেশি দেরি নেই। এখন সবকিছু ভালোই ভালোই মিটে গেলেই হলো। দাদা বাবু, দেখি হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে নকুর। আমি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো রে, এত ব্যস্ত কেন? কেলো হয়ে গেছে। মনোহর বাবুকে দেখেছেন কোথাও? ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলিস কি? এই তো কিছুক্ষণ আগে ওনার সাথে কথা হলো। তাও আশপাশ একবার খোঁজ নিয়ে দেখ, কোথায় আর যাবে। আগে আমি মনে মনে ভাবলাম আমি একবার গিয়ে আশপাশটা দেখে নিই, তাছাড়া ভোজের স্থানটাও একবার ঘুরে আসা দরকার। লোকজন খাওয়া দাওয়া শুরু করেছে এতক্ষণে, সব ঠিকঠাক খাচ্ছে কিনা। আমি এদিক ওদিক খুঁজতে খুঁজতে খাবার স্থানে আসলাম। মনোহর বাবুর এখানেই থাকার কথা ছিল। দালানের অন্যদিকে শামিয়ানা খাটিয়ে খাবারের ব্যবস্থা। 50 লোক প্রথম ব্যাচে খেতে বসেছে। মাটিতে সার দিয়ে আসন পাতা, আসনের সামনে রাখা কাঁসার থালায় স্তূপীকৃত রাশি রাশি খাবার। অতিথিদের খাবার ধরন দেখে অবাক হলাম। সবাই এমনভাবে খাচ্ছে যেন বহুকাল তাদের পেটে দানা পানি পর্যন্ত পড়েনি। দুহাত ভর্তি মুঠো মুঠো খাবার মুখের মধ্যে ভরছে ওরা। পেট যেমন ফুলে উঠেছে যেন যে কোনো মুহূর্তে ফেটে বেরিয়ে আসবে, তাও খাওয়া থামাচ্ছেন না তারা। বাঁদিকের চোখের কোণ দিয়ে হঠাৎ দেখলাম যেন ওদিকের শাড়ির মাঝের একজন কোথায় যেন উধাও হয়ে গেল। সেদিকে চোখ ফেরাতে আমার সামনে বসা বিপিনবাবু উধাও। আমি কিছু বুঝতে পারলাম না, কি হচ্ছে। এক এক করে সবাই যেন উধাও হয়ে যাচ্ছে চোখের সামনে। পাশে বসা কেউ যেন টেরই পাচ্ছে না।
আর তারা যাচ্ছে কোথায়? কি হচ্ছে সব? কি হচ্ছে? আমার মাথায় সবকিছু তালগোল পাকিয়ে গেল। ভয় ভয় চারদিকে চোখ বুলিয়ে দেখলাম সারি সারি আসনগুলো ফাঁকা। এতক্ষণ ধরে যে লোকগুলো বসে খাচ্ছিল সবাই মিলিয়ে গেল কোথায়? চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু খাবারের উচ্ছিষ্ট। আসনের শেষ সারিতে বসা একজন লোককে দেখে চমকে উঠলাম। এই ভরা বৈশাখেও চাদর মুড়ি দিয়ে খাচ্ছিল লোকটা। মনে মনে ভাবলাম, যারা যারা খাবার খাচ্ছিল তারা তো আমার চোখের সামনে কোথায় মিলিয়ে গেল। ওই লোকটার কিছু হলো না কেন? ভয় ভয় কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই যে আপনাকে বলছি, আপনি কে? এই খাবার খেয়ে আপনার কিছু হলো না কেন? আমি কে খুব দেখার ইচ্ছে না আমাকে? দাঁড়া তবে দেখ। তখনই লোকটার মুন্ডটা পুরোপুরি ঘুরে গেল আমার দিকে। আমি তাকিয়ে দেখি, এ কি? এ তো মানুষ নয়, এ যে একটা নরকঙ্কাল। ও কি বিভৎস, কি বিকট! কোটরে ঢোকা দু চোখ রক্তাভ লাল হয়ে জ্বলছে। বিকট শব্দে হাসতে হাসতে উঠে দাঁড়ালো কঙ্কালটা। কি রে, আমায় চিনতে পারছিস না? আমি তো সেই পাঁচক ঠাকুর অন্নদা। এবার তোদের একে একে শেষ করব আমি। মুহূর্তের মধ্যে চারদিক ফাঁকা হয়ে গেল। এবার শুধু অন্দরমহল থেকে ভেসে এলো মেয়েদের আর্তনাদ। ওরে ওরে, কি অলক্ষণে কাণ্ড হলো রে! এরা কারা? কি চায়? আমাদের শুধুটা মনে হয় লগ্ন ভ্রষ্টা হবে। আমার যে মনেও শান্তি হবে না। এসব কি? আমাদের ছেড়ে দিন। ছেড়ে তো দিয়েছি, তাই তো এখনো বেঁচে আছিস। নয়তো সেদিন ওই জঙ্গলের ভিতরেই সদল বলে ঘাড় মাটকাতাম। কিন্তু ভাবলাম তুই একা একসঙ্গে সবার ঘাড় মাটকাবো। ওরে কে আছিস? ধরে নিয়ে আয় দেখি ওই লাল মুখটাকে। বেটার বড় খিদে, এদেশের মানুষের রক্ত চুষেও এর খিদে মেটে না। আজ ওকে জন্মের গেলা গেলাম। পলক ফেলতেই দেখলাম ম্যাজিস্ট্রেটকে প্রায় শূন্যে ভাসিয়ে নিয়ে আসছে জনাকতক বিভৎস আকৃতি। দেখেই বোঝা যায় এরা কেউ জীবিত নয়। প্রত্যেকের শরীর থেকে পচা মাংসের দুর্গন্ধ বেরোচ্ছে। শীর্ণকায় চেহারা, কোটরে ঢোকা চোখ, লিকলিকে হাড় সর্বস্ব হাতে ম্যাজিস্ট্রেটকে একবার শূন্যে ছুঁড়ে আবার লুফে নিচ্ছে। এতেই যেন প্রচন্ড আমোদ হচ্ছে ওদের। পৈশাচিক হাসিতে মুখরিত হয়ে উঠল চারদিক। হঠাৎ করে সুদীর্ঘ একটা কঙ্কালের হাত ম্যাজিস্ট্রেটের টুটি টেনে নামালো নিচে। চমকে দেখলাম এ হাত আর কারো নয়, ভূতরূপী অন্নদার। অন্নদা এক হাত দিয়ে ম্যাজিস্ট্রেটের মুখ টিপে ধরে ঠুসে ঠুসে খাবার ঢোকাচ্ছে। সুযোগ বুঝে আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু একটা আকশির মতো শক্ত হাত আমাকে টেনে ধরলো পিছন থেকে। আমি চিৎকার করে অনুনয় করলাম, আমাকে যেতে দিন, দোহাই আপনাদের। আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, আমায় যেতে দিন। আলবাত করেছিস, যুদ্ধ বিদ্রোহ মারামারি চারিদিকে। লাল মুখদের অত্যাচারে না খেতে পেয়ে মরছে হাজার হাজার মানুষ। আর সেখানে তুই তাদের জন্যই মহাভোজের আয়োজন করেছিস। একবার সেই অভুক্ত মানুষদের কথা ভাবলি না? শাস্তি তোকে পেতেই হবে। ওরে যোগু, আমাদের মতে বিশ্বাসঘাতক স্বদেশ বিরোধীদের শাস্তি কি জানো? মৃত্যু। সব পৈশাচিক চেহারার মূর্তিগুলো আমাকে ঘিরে ধরে মৃত্যু মৃত্যু বলে নাচতে শুরু করলো। অনুমতি জিজ্ঞেস করলাম, বিশ্বাসঘাতক আমি? হ্যাঁ, তুই মনে পড়ে সেই দুর্যোগের রাতের কথা, যখন অবস্থায় তোর এই বিশাল প্রাসাদে শুধু এক রাত কাটানোর জন্য সাহায্য চাইতে এসেছিল 5 জন। তুই কি করলি? দারোগাদের খবর দিলি, দারোগা এলো, ধরে নিয়ে গেল আমাদের। তারপর একটা ছোট্ট কুঠুরিতে আটকে রাখলো, খাবার জলটুকু দেয়নি আমাদের। একটু জলের জন্য শুকিয়ে মরেছি আমরা। এবার বল, তুই দেশদ্রোহী না? তুই দেশদ্রোহী, তুই বিশ্বাসঘাতক না?
মৃত্যু কি তোর শাস্তি নয়? হ্যাঁ, মেরে ফেলুন, মেরে ফেলুন, আমি মৃত্যুরই যোগ্য। তবে তার আগে একটা কথা স্বীকার করতে চাই, স্বদেশীদের মহান উদ্দেশ্য আমি কোনো দিনও বুঝতে চাইনি। ওদের তাচ্ছিল্য করেছি, কিন্তু আজ এই মুহূর্তে আমার চোখ খুলে গেছে। মরার পর যদি আমি জন্ম নিই, তবে সে জীবন থাকবে শুধু দেশের জন্য উৎসর্গীকৃত। হঠাৎ করে সব আস্ফালন বন্ধ হয়ে গেল। আমার দিকে এগিয়ে আসা হাতটা যেন মিলিয়ে গেল কোথায়। তুই এইমাত্র যা বললি তা কি সত্যই করতে চাস? মৃত্যুর সময় লোকে মিথ্যে কথা বলে না। আমার আফসোস, এই উপলব্ধি আমার আগে এলো না কেন। বেশ, তবে শপথ কর, এরপর থেকে যে কদিন বাঁচবি দেশের জন্য বাঁচবি। শপথ কর। চোখ বুজে প্রতিজ্ঞা করলাম, দেশের জন্য বাঁচব। আজ এই মুহূর্তে দেশের স্বার্থে উৎসর্গ করলাম নিজেকে। চোখ খুলে দেখলাম কেউ কোথাও নেই, শুধু পূব আকাশের সূর্যি রক্তিম আভা ছড়িয়ে সদ্য ঘুম থেকে জেগে উঠছিল ধীরে ধীরে। অন্নদাকে ভয় লেগেছে কি? অন্নদা কিন্তু ডেঞ্জারাস ক্যারেক্টার ছিল এবং আমার খুব ভালো লেগেছে ওদের দুজনের সাথে কাজ করে। এরকম গল্প আসতে থাকবে আরো। সাবস্ক্রাইব করো জীবন্ত অ্যানিমেশন, এবং একসাথে আমরা ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো কাজ।